হ্যালো এভরিওয়ান, আই এম অলোক এন্ড ইউ আর ওয়াচিং স্মার্ট ম্যাথস। এবং আজকের ভিডিওতে নিয়ে এসেছি তোমাদের জন্য WBCS মেইনস 2020 পেপার 6 এর যে পরীক্ষা হয়েছে তার সলিউশনের থেকে পার্ট নাম্বার 4। এখানে ম্যাথের যে সকল বাকি কোশ্চেন্সগুলো আছে তার সলিউশন প্রোভাইড করে দেবো। এরপর আরেকটা পার্ট হবে 5 নাম্বার পার্ট, যেখানে রিজনিং এর যে সকল কোশ্চেন্সগুলো আছে একটা ভিডিওতে সলভ করে দেওয়া হবে। হয়তো টোটাল 5টা পার্টে করছি, 4টা পার্টেই করে দিতাম যদি রিজনিং এর কোশ্চেন বেশি থাকতো, বাট এখানে ম্যাথ বেশি আছে তাই একটু টাইম লাগছে, অর্থাৎ আমি পার্টগুলোকে বেশি করে দিলাম। তো এই পার্টে আমরা মোটামুটি ওরকমই ম্যাথের যে সকল কোশ্চেনগুলো বাকি ছিল সেগুলো আমরা দেখে নেব কুইকলি। এর আগের পার্টগুলো যদি না দেখে থাকো তাহলে সেগুলো অবশ্যই তোমরা দেখে নিও, প্লেলিস্ট করা আছে এবং লাস্টেও স্ক্রিনে তোমাদের আসবে, উপরে কর্নার থেকেও অপশন আসতে পারে, সেখান থেকে গিয়ে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 গুলো অবশ্যই দেখো, কারণ WBCS এর রিপিটেশন হয় এবং আমি খুব শীঘ্রই তোমাদের বলবো এই পরীক্ষাটাতে 4-5টা কোশ্চেন মিনিমাম হলেও প্রিভিয়াস থেকে রিপিট হয়েছে অ্যাজ ইট ইজ। তো সেগুলোও তোমরা যেন প্র্যাকটিস করে গেলে পরবর্তীতে কমন পাওয়ার চান্সেস থাকবে। চলে আসি 153 নম্বর প্রশ্নতে। দেখো বলছে, এ প্রবলেম ইজ গিভেন to 3 students whose chances of solving it are 1/2, 1/3 and 1/4 respectively. What is the probability that the problem will be solved? এই ধরনের প্রবাবিলিটির কোশ্চেনের ক্ষেত্রে মানে একটা প্রবলেমকে সলভ করতে হবে, প্রবলেমটা সলিউশন হওয়ার প্রবাবিলিটি কি হবে যদি তিনজন স্টুডেন্ট আছে যাদের প্রবাবিলিটি হচ্ছে এটাকে সলভ করার হাফ, 1/3, 1/4। প্রবাবিলিটির আমি বেসিক কনসেপ্ট ক্লিয়ার করাইনি তোমাদেরকে, আমারও অতটা ক্লিয়ার আইডিয়া এখনো অবধি নেই, আমি এটা প্রিপারেশন করিনি, অনেকদিন আগে করেছিলাম কলেজ লেভেলে, মানে HS লেভেলে থাকতে, তারপরে এটাকে প্র্যাকটিস করিনি। তো এটার জন্য একটা ফর্মুলা অ্যাপ্লাই হয়ে যাবে যে এই সলিউশনটা করার জন্য, সেটা হয়ে যাবে বেসিক্যালি 1 মাইনাস P অফ A নট আর P অফ B নট আর P অফ C নট। মানে বেসিক্যালি তিনজন স্টুডেন্টকে যদি আমি ABC মনে করি তাহলে 1 মাইনাস এটা, ওই নট মানে বেসিক্যালি হচ্ছে 1 মাইনাস P অফ A প্রবাবিলিটি অফ A, 1 মাইনাস প্রবাবিলিটি অফ B আর 1 মাইনাস প্রবাবিলিটি অফ C। এই ভ্যালুগুলো যদি পুট করা যায় তাহলে 1 মাইনাস হাফ, 1 মাইনাস 1/3 আর 1 মাইনাস 1/4 দাঁড়াচ্ছে। অর্থাৎ 1 বিয়োগ এটা কত হবে, 1 থেকে হাফ গেলে হাফ হয়, এটা 3 1 3, 3 থেকে 1 গেলে এটা 2/3 হবে, আর এটা 3/4 আসবে। 3 3 কাটা, 2 2 কাটা, 1/4 পেলাম। 1 মাইনাস 1/4 বিয়োগ করলে 3/4, এটা হয়ে যাবে উত্তর, অর্থাৎ প্রবলেমটা সলভ হওয়ার প্রবাবিলিটি। In 1 hour, a boat goes 11 kilometer along the stream and 5 kilometer against the stream. তার মানে আমি যদি along the মানে স্রোতের অনুকূলের গতিবেগ বলি তাহলে 11 কিলোমিটার 1 ঘন্টায় যায়, তাহলে গতিবেগ হচ্ছে 11 কিমি প্রতি ঘন্টা। আর স্রোতের প্রতিকূলে যদি আমি সেটা বলি তাহলে 5 কিমি 1 ঘন্টায় যায়, অর্থাৎ 5 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে স্পিড অফ বোট ইন স্টিল ওয়াটারে স্রোতের গতিবেগ বের করতে বলেছে, যেটা হয়ে যাবে 11 প্লাস 5/2, 16/2 অর্থাৎ 8 কিলোমিটার প্রতি ঘন্টা। এটা হয়ে যাবে স্রোতের গতি মানে বোটের গতিবেগ স্থির জলে। ঠিক আছে, কি বলেছে, স্পিড অফ দ্য বোট বললে তো আমাদেরকে যোগই করতে হয়, ঠিকই আছে, 11 কিলোমিটার। ওকে, আচ্ছা, এই ভুল করেছে, স্রোতের গতিবেগ বের করতে বলে তখন এটা আমাদের আসতো। এ ট্যাপ ক্যান ফিল এ বাকেট ইন 6 আওয়ার্স। একটা ট্যাপ একটা বালতিকে 6 ঘন্টায় ভর্তি করতে পারে। আফটার হাফ দি বাকেট ইজ ফিল 3 মোর সিমিলার ট্যাপস আর ওপেন। দিটো কমন, আমি এর আগে করিয়েছি কোশ্চেনটা, একদম দিটো এটা কমন আর এস আগল স্যারের বইয়ের মধ্যে যে পাইপস এন্ড সিস্টেম আছে ওখানে দেখো, হয়তো পেয়ে যাবে কোশ্চেনটা, মেবি, আমার যতদূর মনে হচ্ছে। একটা ট্যাপ একটা ফিল করতে পারে একটা বাকেটকে 6 ঘন্টাতে। কত ঘন্টাতে? 6 ঘন্টায়। টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি আমি ধরে নিলাম 60 ইউনিট, তাহলে 6 ঘন্টায় ফিল করতে পারে মানে প্রত্যেক ঘন্টায় 10 ইউনিট করে ভর্তি করতে পারে এই ট্যাপটা, এটা ওর দক্ষতা বা ক্যাপাসিটি। আফটার হাফ দি বাকেট ইজ ফিল্ড, 60-এর মধ্যে যখন 30 ইউনিট ভর্তি হয়ে গেছে আর 30 ইউনিট বাকি আছে, এবার এই 30 ইউনিট ভর্তি হতে টাইম কতটা লাগলো? 10 ইউনিট করে ভর্তি করে প্রত্যেক ঘন্টাতে, তার মানে 3 ঘন্টাতে ও অর্ধেকটাকে ভর্তি করেছে, আরো অর্ধেকটা বাকি আছে। তখন 3 সিমিলার ট্যাপস তুমি আরো খুলে দিলে, তখন মোট ট্যাপ হয়ে গেল কটা? 4টা। তাহলে 4টা ট্যাপ এখন 1 ঘন্টাতে কতটা ভর্তি করতে পারবে? 40 ইউনিট। একটা ট্যাপ 1 ঘন্টায় 10 ইউনিট করে ভর্তি করতে পারলে 4টা ট্যাপ মিলে 1 ঘন্টায় 40 ইউনিট ভর্তি হবে। তাহলে বলছে হোয়াট ইজ দি টোটাল টাইম টেকেন টু ফিল দি বাকেট কমপ্লিটলি। তাহলে বাকি 30 ইউনিট ভর্তি হতে কত সময় লাগবে? 1 ঘন্টায় 40 ইউনিট ভর্তি করে 30 ইউনিট ভর্তি করতে 3/4 ঘন্টা বা এত মিনিট, অর্থাৎ 45 মিনিট। আরো মাত্র 45 মিনিট লাগবে, অর্থাৎ এই ট্যাপটা 3 ঘন্টায় অর্ধেক ভর্তি করলো, তারপরে 4টা ট্যাপ মিলে আরো 45 মিনিট নিল, তাহলে মোট 3 ঘন্টা 45 মিনিট। এইটা কিন্তু হয়ে যাবে টোটাল ট্যাঙ্কটা ভর্তি হওয়ার টাইম। এবার দেখো 156 নম্বর প্রশ্ন দেওয়া আছে, একটা আমাদেরকে লাইন গ্রাফ আছে, এটাকে লাইন গ্রাফ বলা হয়, অর্থাৎ টেবল
পাই চার্ট, বার গ্রাফ, লাইন গ্রাফ সব দিয়ে দিয়েছে একটা পেপারের মধ্যেই। যাই হোক, 1995 থেকে 2001 অবধি কি দেওয়া আছে, দ্য ফলোইং লাইন গ্রাফ গিভস দি রেশিও অফ দি অ্যামাউন্টস অফ ইম্পোর্টস বাই এ কোম্পানি টু দি অ্যামাউন্ট অফ এক্সপোর্ট। ইম্পোর্ট এক্সপোর্টের যে অ্যামাউন্ট, রেশিও ফেশিও এগুলো সব দেওয়া আছে, ঠিক আছে। 1995 থেকে 2001 অবধি বলছে রেশিও অফ ভ্যালু অফ ইম্পোর্টস টু এক্সপোর্টস বাই এ কোম্পানি ওভার দি ইয়ার্স, ঠিক আছে। কি বের করতে হবে, দি ইম্পোর্টস ওয়ার মিনিমাম প্রপোর্শনেট টু দি এক্সপোর্টস অফ দি কোম্পানি। মানে ইম্পোর্টের রেশিওটা এক্সপোর্টের সাথে যদি বলি সেটা মিনিমাম কোন বছরে রেশিওটা, তো আমাদেরকে চেক করতে লাগবে কি কি দেওয়া আছে। ভ্যালু অফ ইম্পোর্টস এটা দেওয়া আছে, কি রেশিও দেওয়া আছে আমাদেরকে, তো সেই রেশিওটা কম কোথায় বলেছে, দ্য ইম্পোর্টস ওয়ার মিনিমাম প্রপোর্শনেট টু দি এক্সপোর্টস অফ দি কোম্পানি। তো ইম্পোর্ট এক্সপোর্টের রেশিওটা কোথায় কম সব থেকে, তাহলে এখানে আমরা যদি দেখি যেখানে সব থেকে ডাউনে থাকবে কার্ভটা সেখানেই, এই কার্ভটা যেখানে সব থেকে নিচে নেমে এসছে 1997তে, তাহলে সেটাই দেখে উত্তর। তারপরে 157 নম্বর কোশ্চেন দেখো, এটাও আমাদের কাছে একটা চার্ট দেওয়া আছে, বাট এটা বার চার্ট দেওয়া আছে, একটা বার গ্রাফ। আউট অফ দি 2 বার গ্রাফস প্রোভাইডেড বিলো, ওয়ান শোজ দি অ্যামাউন্ট। এটা আমরা করেছি একটু আগে, এর আগেও করেছি এই কোশ্চেনটা, আমাদেরকে ডিস্ট্রিবিউট করা আছে, আমি বললাম ডিআই গুলোকে ভেঙে ভেঙে এখানে ওখানে দিয়ে দিয়েছে, বাট এই কোশ্চেনটা পার্টিকুলারলি আমরা করেছি। এখানে হচ্ছে গিয়ে কস্ট অফ প্রোডাকশন আছে বলতে পারো, অ্যামাউন্ট ইনভেস্টেড ইন র ম্যাটেরিয়াল, আর ফিনিশড গুডের সেল প্রাইস দেওয়া আছে। The maximum difference between the amount invested in raw materials and value of sales of the finished good was during the year. ডিফারেন্স গুলো বের করতে হবে কোনটা ম্যাক্সিমাম। তাহলে এখানে আমি যদি এক এক করে দেখি 1995 তে দেখি, তাহলে 120 আর 200, মানে 1995 যদি আমি দেখি জিনিসটা ডিফারেন্সটা, তাহলে 200 থেকে 120 বাদ দিলে সেটা হচ্ছে 80 লক্ষ। আমি যদি 1996 গিয়ে দেখি 300 আছে, এটা 300 থেকে 225 বাদ দিলে হচ্ছে 75। 1997 যদি দেখি 500 আছে, এটা তাহলে 500 থেকে আমার বাদ চলে 375, মানে 125। ওকে, ডিফারেন্স মানে বিয়োগফল। এখানে 1998 এর কথা যদি বলি, তাহলে 400 থেকে 330 মানে 70। 1999 যদি বলি তাহলে আমাদের হচ্ছে 600, 525 মানে 75। আর 2000 সালে যদি বলা যায় তাহলে 460 থেকে 420 অর্থাৎ 40। তাহলে ডিফারেন্সটা সব থেকে বেশি কোথায় হলো, 1997-তে। কোশ্চেন গুলো বড় বড় বাট কঠিন কিন্তু ছিল না, শুধুমাত্র টেবিল ডিআই এর গুলো একটু ক্যালকুলেশন ছিল, বাকিগুলো বার গ্রাফ, লাইন গ্রাফ এগুলো খুব ইজি ছিল, বড় বড় কোশ্চেন বাট ইজি ছিল। এ হোল নাম্বার n which when divided by 4 gives 3 as remainder, what will be the remainder when 2n is divided by 4? এটাও আমি করিয়েছি, আরএসএফএল স্যারের বইয়ে পাবে, বিভিন্ন জায়গায় পাবে, একদম ডেটও কমন, ঠিক আছে, করানো। আমি এর আগে অনেকবার এগুলোকে করেছি, যারা স্মার্ট ম্যাথসকে ফলো করেছো চ্যানেলে এগুলো ইজিলি করে আসতে পেরেছো আই থিঙ্ক। তো বেসিক্যালি এখানটায় একটা সংখ্যা n আছে, যাকে আমি 4 দিয়ে যদি ভাগ দিই 3 ভাগশেষ থাকে, মানে ভাজক হলো 4, ভাগফলটা আমি জানি না, ভাগফলটাকে x মনে করলাম। তাহলে 2n অর্থাৎ এদিকে 2 দিয়ে গুণ করে দাও, তাহলে এদিকে 8x + 6 হবে। এই 2n কে যদি আমি 4 দিয়ে ভাগ দিই তাহলে কত ভাগশেষ থাকবে, তো এটাকে বেসিক্যালি 4 দিয়ে ভাগ দেওয়া কি, আমি দেখো এখানে আমি এটাকে লিখতে পারি 8x + 4 আর +2। তো এটাকে যখন তুমি 4 দিয়ে ভাগ দেবে, তাহলে এখান থেকে 4 কমন নিয়ে এইটুকু পার্টটা কিন্তু ভাগ মিলে যাবে, আমার এইটা পড়ে থাকবে অবশিষ্ট, অর্থাৎ 2 অবশিষ্ট পড়ে থাকবে, 1 না 2 থাকে। অর্থাৎ এই ধরনের কোশ্চেনে আমাকে প্রথমে যে ভাগশেষটা ছিল 2, 3, এখানে যেহেতু 2n বলেছে তাকে 2 দিয়ে গুণ করব 6, এই 6 কে 4 দিয়ে ভাগ দিয়ে দেখবো কত ভাগশেষ থাকে, 4 1 কে 4, 4 2 পড়ে থাকছে ভাগশেষ, তো সেটা আমাদের কিন্তু এখানে উত্তর হবে 2, ভাগশেষ কত থাকবে 2। আবার দেখো একটা আমাদের ডিআই দেওয়া আছে, এটা আমরা এর আগে করেছি, নাম্বার অফ 5টা স্টেটের থেকে কম্পিটিটিভ এক্সামিনেশনের, এটা একটু ক্যালকুলেটিভ ছিল। ফর হুইচ স্টেট দি অ্যাভারেজ অতটা কঠিন হয় না, জাস্ট ক্যালকুলেশন করতে হয়। অ্যাভারেজ নাম্বার অফ ক্যান্ডিডেট সিলেক্টেড ওভার দি ইয়ার ইজ ম্যাক্সিমাম, কোন স্টেট থেকে প্রত্যেক বছরগুলো সবগুলো বছর মিলে গড় যেটা সেটা বেশি। এবার গড় দেখতে গেলে আমাকে সবগুলোকে যোগ করে 5 দিয়ে ভাগ দিতে লাগবে। কি ক্যান্ডিডেট বলছে, সিলেক্টেড ক্যান্ডিডেট, যদিও এখানে ঝাপসা আছে আমি তাও করার চেষ্টা করছি, এখানে আমি লিখে নিই, এখানে দেখো তোমাদেরকে দিল্লির কথা যদি বলি তাহলে 54, 48 যতটুকু আমার চোখ বুঝতে পারছে, এখানটায় একটু ঝাপসা তাই, 90, 70, তাহলে কত হবে, 8 আর 2 10 আর 4 14, হাতে থাকলো 1, 7 আর 1 8 আর 9 17, 3 20, 5 25, 5 30 34, টোটাল গুলো আমি বের করছি। দেখো অ্যাভারেজটা ম্যাক্সিমাম বলেছে, অ্যাভারেজ ম্যাক্সিমাম তখনই হবে যখন
সমষ্টিটা ম্যাক্সিমাম হবে, কারণ প্রত্যেক ক্ষেত্রেই তো আমার 5 বছরই আছে, তো সবাইকে 5 দিয়ে ভাগ করেই তো আমি গড় বের করব। তাহলে গড়গুলো বেশি দেখতে গেলে আমার শুধু সমষ্টিটা বেশি দেখলেই হচ্ছে, সমষ্টি যার বেশি তার গড়ও বেশি আসবে, কারণ সবাইকে 5 দিয়ে ভাগ হবে, তাই ওটা আমার গড় বের করার দরকার নেই। দিল্লি হয়ে গেল। এইচপির ক্ষেত্রে কত আছে দেখো, 82, যা বুঝতে পারছি আমি 65, 70, 86, 75। এই ডেটাগুলো যদি আমার বুঝতে ভুল হয় তাহলে উত্তর একটু আলাদা আসতে পারে, যেহেতু ঝাপসা কিছু করার নেই, সরি ফর দ্যাট। তো যাই হোক, প্রসেসটা বুঝে যাচ্ছ তোমরা, সেটুকুই এনাফ। 5 আর 5 10, 6 16, 2 18, হাতে থাকলো 1, 7 আর 1 8 আর 8 16, 4 20 23 আর 6 29 30, 37, 378। যদি আমি ইউপি এর কথা বলি, তাহলে ইউপিতে আছে কত দেখো, 78, দেন আছে 85, 48, 70 আর 80। তাহলে 8 আর 16 আর 5 21, সাথে থাকলো 2, 8 আর 2 10, সাথে 17, 3 20 21 আর 8 29 30 36। ইউপির পরে আমাদের আসছে পাঞ্জাবের হয়ে যাবে 85, 70, 65, 84 এন্ড 60। 5 আর 4 9, 9 আর 5 14, হাতে থাকলো 1, 6 আর 1 7 আর 8 15, 5 20 21 আর 7 28, 2 30 36, 364। আর লাস্টে হচ্ছে আমাদের হরিয়ানার ক্ষেত্রে হচ্ছে 75, 75, 55, 60, 75। 5 5 10, 5 4 20, 0 হাতে থাকলে 2, 7 আর 2 9 6 15, 5 20, সাথে 27, 3 30 34। তাহলে সব থেকে ম্যাক্সিমাম এর মধ্যে কোনটা হচ্ছে, 78, 378 দেখতে পাচ্ছি আমি ম্যাক্সিমাম। এটা সমষ্টিটা বেশি, তাহলে এর গড়টাও বেশি আসবে, অর্থাৎ এইচপি এর। তো আমি যেভাবে বুঝতে পারলাম সেভাবে, মানে ভ্যালুগুলো সেভাবে আমি তোমাদেরকে এখানটায় করালাম। তো অ্যাকর্ডিং টু সেই হিসাবে আমাদের এটা হওয়া উচিত। 162 বলেছে, দুটো পাই চার্ট দেওয়া আছে, একটা গ্র্যাজুয়েশন লেভেলের এবং একটা পোস্ট গ্র্যাজুয়েশন লেভেলের। আমাকে বের করতে হবে এস ইনস্টিটিউটের থেকে পোস্ট গ্র্যাজুয়েটে আর গ্র্যাজুয়েটে যে স্টুডেন্টগুলো পড়ছে তাদের রেশিও। তো পোস্ট গ্র্যাজুয়েটে আছে আমার কত, 24,700 জন। তার মধ্যে এসে পড়ছে কত, এটা 21%। তার মধ্যে এসে পড়ছে 21% ইস টু গ্র্যাজুয়েট লেভেলে আছে 27,300 জন। তার মধ্যে এসে পড়ছে 14%। 100 100 কাটা, 7 3 21, 7 2 14, দুটো জিরো কাটা। এটাকে আমি 13 দিয়ে কাটাকাটি করি, 13 1 কে 13, 13 9 117। আর এটা 13 দিয়ে কাটলে 13 2 26, 13 1 কে 13 21, 13 3 7 21। তাহলে এখানে হলো 19 আর এখানে হয়ে গেল 7 2 14। তাহলে 19:14 এইটা হয়ে যাবে আমাদের এখান থেকে অনুপাত। দেন দেখো পরেরটা বলছে কি, আমাকে একটু বড় করে নিই আমি। আচ্ছা, দেন পরেরটাতে বলছে, হাউ লং উইল এ বয় টেক টু রান অ্যারাউন্ড এ স্কোয়ার ফিল্ড অফ সাইড 35 মিটার। 35 মিটার বাহু বিশিষ্ট একটা স্কোয়ারের 4 সাইডে দৌড়াতে কত সময় নেবে অ্যাট দি রেট অফ 9 কিলোমিটার পার আওয়ার। তাহলে এটার পরিসীমা যদি আমি বলি, তাহলে 35 ইন্টু 4, 140 মিটার। এবার আমাকে বের করতে হবে টাইম। তো টাইম ইজ ইকুয়াল টু কি, অতিক্রান্ত দূরত্ব বাই মোট মানে স্পিড আর কি। স্পিড কত দেওয়া আছে, 9 কিমি প্রতি ঘন্টা। তো কিলোমিটার প্রতি ঘন্টাকে 5/18 দিয়ে গুণ দিই, তাহলে উত্তরটা আমার সেকেন্ডে আসবে। তো 2 উপরে চলে গেল, 280/5, 5 5 এ 25 আর 5 6 30, 56 সেকেন্ড। কত, 56 সেকেন্ড সময় নেবে। 166 বলছে, দি ফলোইং চার্ট শোজ দি এজ ডিস্ট্রিবিউশন অফ ওভারসিজ টুরিস্ট ফ্রম ইন্ডিয়া। এজ ডিস্ট্রিবিউশন দেওয়া আছে, কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ নট ট্রু। elderly people are most likely to travel overseas. elderly people above 50 এজের পিপল গুলো যারা আছে তারা 50% যাচ্ছে, তার মানে এই কথাটা ঠিক বলেছে, ট্রু আছে এটা। আমাকে কি বের করতে হবে, ইজ নট ট্রু। elderly people are least likely to travel, তো এটা যদি ট্রু হয়ে যায় তাহলে এটা তো ফলস হয়ে যাবে, অর্থাৎ এটাই আমাদের উত্তর হয়ে যাচ্ছে। আচ্ছা, তারপরে বলছে younger people are less likely to travel overseas. younger people are less likely to travel. younger people কোথায় দেওয়া আছে, তো এটা ট্রু আছে, কারণ younger people যদি বলো এখানে বিলো 30, সেটা মাত্র 15%, তো তারা খুব কম যায়, অর্থাৎ এটা সত্যি দেওয়া আছে। সত্যিগুলো নেওয়া যাবে না, মিথ্যাটা নিতে হবে, ভুলটা নিতে হবে, ভুলটাই হবে উত্তর। 1/5 of the overseas tourists from India is middle aged. মিডিল এজ মানে মাঝখানে বয়স, 1/5 যদি বলো তার মানে কি 20%, 100 এর 20%, তাই না। 1/5 of the overseas tourists from India middle age মানে 40 থেকে 49, 20% মিলে যাচ্ছে। এখানে লেখাগুলো বুঝতে পারছো কিনা জানি না, বাট এটা 20%, অর্থাৎ বাকিগুলো ঠিক, বি নাম্বারটা ভুল আছে, তাহলে বিটাই উত্তর হবে। আমার এখানে বলছে, ইফ 1/3 of 1/4 of a number is 15, কোন একটা সংখ্যা আছে তার 1/4 এর 1/3 হচ্ছে 15,
তাহলে আমি সংখ্যাটাকে যদি বের করি তাহলে 4 3 12 ইন্টু 15 হয়ে যাবে ওদিকে। এবার আমাকে বের করতে বলেছে সংখ্যাটার 3/10 এর মান কত হবে, তাহলে 12 ইন্টু 15 ইন্টু 3/10, তাহলে 5 দুনা 10, 5 3 15, 2 6 12, 6 3 18, 3 54, এটা হয়ে যাবে উত্তর। Study the following table and answer the question. তো competitive examination from different state over the years দেওয়া আছে, appeared and qualified candidate এখানটা শুধু দেওয়া আছে। What is the average candidates who appeared from state Q during the given years? appeared candidate তাহলে সব যোগ করব, 8100, appeared candidate 9500 পরের বছরে, তারপরে এবার হচ্ছে 8700 কিউ এর থেকে, তারপরে এবার 9700, আর তারপরে 8950। তাহলে যোগ করি, 5 হলো এখানটায়, 9 আর 7 16, 16 4 20, 23 আর 5 28, আর 1 29, সাথে থাকলে 2, 8 আর 2 10, 9 19, 8 27, 3 30, 36, 4 40, 44। এটাকে ভাগ দেবো কয় বছর আছে, 5 দিয়ে, 5 8 40, 49 হলো, 5 নং 45, 5 নং 45, 8990 হয়ে যাচ্ছে উত্তর। Study the following table, same question, পরপরই সেম টেবিল আর কি। Total number of candidates qualified from all these states together in 1997, qualified সবগুলো এটা বের করতে হবে, together is approximately what percentage of the total number of candidates qualified from all these states together in 1998? এটার সমষ্টিটা এইটার সমষ্টির কত পার্সেন্ট, এটাকে যোগ করা যাক। 0, 7 আর 5 12, 8 20, 4 24, 2 26, সাথে থাকলে 2, 8 আর 2 10, 9 19, 20, সাথে হলো 26, 4 30, 34, 6 40, 41, 41 60 জন কোয়ালিফাইড। আর 1998 যদি করি তাহলে এখানে হয়ে যাবে আমার 0, 4 আর 4 8 আর 2 10, 5 15, আর 8 23, 3 হাতে থাকলে 2, 9 আর 2 11, 11 আর 2 13, 13 আর 9 হচ্ছে 7 20, 22, হাতে থাকলে 2, 2 আর 1 3, 1 4, আর 1 5। এটা কত পার্সেন্ট অ্যাপ্রক্সিমেটলি বের করতে হবে। একটা জিরো কাটি, 3 13 তে 13 দিয়ে এটাকে ভাগই করে দিই আমরা, 4 1 6 0 0, এটাকে 523 দিয়ে ভাগ দিই, তাহলে 8 5 40, 8 বেশি হয়ে যাবে, 7 দিয়ে করব, 7 3 21, হাতে থাকলে 2, 7 2 14, 2 16, হাতে থাকলে 1, 7 5 35, আর 1 36, 6 এর 7, 7 এর পরে 9 16, 6 এর 7, 7 এর পরে 4 11, 499। এবার 7 বসাই এখানে, 7 3 21, সাথে থাকলো 2, 7 3 21, সাথে থাকলে 2, 7 2 14, 2 16, থাকলে 1, 7 5 35, আর 1 36, 9, 6 এর 7 এর পরে 2 9, 6 এর পরে 3 1300 সামথিং। তাহলে তো আরেকটু বেশি যেত, বেসিক্যালি 79 দিয়ে করা যাবে মনে হচ্ছে, এটা আমার 9 দিয়ে 79 দিয়ে করা যেতে পারে, দেখা যাক। 9 3 27, সাথে থাকলে 2, 9 2 18, আর 2 20, হাতে থাকলে 2, 9 5 45, 2 47, হ্যাঁ 9 দিয়ে যাবে। 8 7 এর পরে 2 9, 283, অর্থাৎ 79 পয়েন্ট সামথিং, অর্থাৎ যেটা নিয়ার অ্যাবাউট কত হবে, তাহলে আমাদের 80% হয়ে যাবে। বলছে দেখো পরেরটা, সংকেত আর্নস টুয়াইস as much in the month of March as in each of the other months of the year। এখানে মার্চ বোঝা যাচ্ছে না, বাট ইট উইল বি মার্চ, মানে মার্চ মাসে যাও ইনকাম করে, টুয়াইস ইনকাম করে বা মাসের অন্যান্য মাসগুলোর তুলনাতে। হোয়াট পার্ট অফ হিজ এন্টায়ার অ্যানুয়াল আর্নিংস ওয়াজ আর্নড ইন মার্চ, তাহলে গোটা ইনকামের মধ্যে মার্চের ইনকামটা কত পার্সেন্ট। তাহলে আমি যদি টোটাল 12 মাস বলি, তাহলে 12-র মধ্যে এদিকে বাঁচলো 11, আর এদিকে 1 মাস। মনে করো এই 11 মাসে প্রত্যেক মাসেও 1 টাকা করে ইনকাম করেছে, তাহলে মোট ইনকাম 11, আর মার্চ মাসে ও 2 টাকা ইনকাম করেছে, ডবল, 1 টাকা 2 টাকা, তাহলে টোটাল ইনকাম হয়ে গেল ওর বছরে কত, 11 আর 2 13 টাকা, 13-র মধ্যে 2 টাকা ও মার্চে ইনকাম করছে, তাহলে ফ্র্যাকশনটা হলো 2/13। if the average of ABC হচ্ছে 15, ABC এর গড় যদি 15 হয় তাহলে সমষ্টি হবে 15 3 45, BCD এর BC আর D এর গড় হচ্ছে 12, তাহলে সমষ্টি হচ্ছে 36, আর A এবং D এর সমষ্টি গড় দেওয়া আছে 13, তাহলে সমষ্টি 26। এই দুটোকে শুধু যোগ করে যদি দাও তাহলে পাবে A প্লাস B প্লাস C প্লাস D প্লাস D, 30 40 50 60 62। এইটার থেকে যদি আমি ABC এইটা বাদ করে দিই, তাহলে আমার এগুলো কাটা যাবে, আমি 2D এর মান পাবো, বিয়োগ করলে 5 এর পরে 7 12 17, তাহলে D এর মান হচ্ছে 17/2। 1 মিনিট, তো যাই হোক এটা তো আমার 17/2 আছে, এবং আমার মনে হচ্ছে না আমি কোনো ভুল করছি এখানে। যদি দি ভ্যালু অফ ডি আমাকে বের করতে বলে, দেখো আমি কোনো ভুল করিনি, কিন্তু এবিসি এর গড় 15 হলে পরে সমষ্টি হবে 15 × 3 45,
বিসিডি এর গড় 12 হলে সমষ্টি হবে 12 3 36, এবং এ আর ডি এর গড় অ্যাভারেজ অফ এ ডি যদি 13 হয় তাহলে সমষ্টি দুটো সংখ্যা আছে তাই 26। এবার এই দুটোকে আমি যোগ করলে কি পাচ্ছি, এ বি সি আর দুটো ডি, সমষ্টি হয়ে গেল 6 আর 6 12 2 থাকলো 1 3 2 5 আর 1 6 62। ঠিক আছে, এবার এইটার থেকে যদি এবিসি কে বাদ করে দিই তাহলে তো এবিসি এবিসি কাটা চলে যাচ্ছে, আমার 2D পাওয়া যাবে। 5 এর পরে 7 আর 5 12 হয় তাই না, তাহলে 5 এর পরে 7 12, ওখান থেকে 1 আসলো, 4 আর 1 5 আর 1 6 17ই হচ্ছে আমার। তাহলে এটাই আমার ডি এর মান হচ্ছে 17/2। তো আমাকে এখানে কি বের করতে বলেছে, ডি এর ভ্যালু তো 17/2 কিন্তু হওয়া উচিত। আমার মনে হচ্ছে প্রশ্নটা রং আছে, একটু দেখে নিও, যদি আমি ভুল হই আমাকে জানিও, কোথাও আমি মিস্টেক করে থাকলে আমি পিন করে দেবো কমেন্টে সেটা। Raju, Ramu and Raji can do a piece of work in 20, 30 and 60 days. রাজু 20 দিনে, রামু 30 দিনে, আর রাজি 60 দিনে। তাহলে 60 20 দিনে 60, 30 দুনা 60, 60 একে 60। আচ্ছা, if Raju is assisted by Ramu and Raji on every third day, যদি রাজুকে প্রত্যেক তৃতীয় দিনে বাকি রামু আর রাজি সাহায্য করে, মানে রাজু প্রথম 2 দিন, এটা আমি এর আগে করিয়েছি, ওখানে এবিসি দিয়ে করেছিলাম, এর আগে আমি এই সেম কোশ্চেনটাই করিয়েছি। রাজু প্রথম, ওখানে এবিসি দিয়েছিল, রাজু প্রথম 2 দিন কাজ করলো, আরিস আগরওয়াল স্যারের বইয়ের মধ্যে পেয়ে যাবে। আর তারপরে 3 নম্বর দিনে গিয়ে 3 জন মিলে কাজ করছে, 3 জনে মিলে, তাহলে বলতে পারো মোট 3 দিনে কাজ কতটা হবে, এই 2 দিনে রাজু করবে 2 দিনে 6 ইউনিট, আর লাস্টের 3 নম্বর দিনে কাজ হয়ে যাবে 3 জন মিলে, যেহেতু করছে 3 2 5 আর 1 6, একদম ডিটো সেম কোশ্চেন। 12 ইউনিট কাজ হচ্ছে 3 দিনে, তাহলে 12 × 5 মানে 60 ইউনিট কাজ হবে 15 দিনে, একদম ডিটো কমন। আরিস আগরওয়াল স্যারের বইয়ের মধ্যে যতদূর সম্ভব আছে, আমি কিছুদিন আগে করিয়েছি, ওই জন্য আমার মনে আছে আমি এটা করিয়েছি, তো একদম এটাই ঠিক আছে, সেম টু সেম। অথবা হতে পারে প্রিভিয়াস ইয়ারেও আছে, আমি প্রিভিয়াস ইয়ারে করেছি, বাট এটা করিয়েছি এই জন্য আমার চেনা পরিচিত লাগছে আর কি। মিস্টার অ্যান্ড মিসেস বাসু লিভ ইন এ হাউস অনলি উইথ দেয়ার চিলড্রেন, দে হ্যাভ 3 sons and each of the sons has exactly one sister. How many persons live in that house? এটা রিজনিং এর মধ্যে রাখা যেতে পারতো, বাট আমি এটাকে ম্যাথের মধ্যেই নিয়ে নিয়েছি। মিস্টার আর মিসেস বাসু মানে হচ্ছে গিয়ে দুজন হলো, ঠিক আছে, মিস্টার অ্যান্ড মিসেস বাসু দুজন হলো, লিভ ইন হাউস অনলি উইথ দেয়ার চিলড্রেন, তাদের চিলড্রেনই আছে শুধু। দে হ্যাভ 3 sons, তাদের কয়জন পুত্র আছে, এদের 3 sons আছে, এদের 3 জন sons আছে। and each of the sons has exactly one sister, তো প্রত্যেকের যদি একটা করে সিস্টার থাকে তাহলে সিস্টার একজনই আছে। 3 জন সান যদি বলো তাহলে তো সিস্টার এক্স্যাক্টলি ওয়ান সিস্টার প্রত্যেকের, মানে ব্যাপারটা কি, কমন সিস্টার তাদের একজনই আছে। তাহলে হাউ মেনি পারসনস লিভ ইন দ্যাট হাউস, 3 আর 4 2 6 জন কিন্তু। আচ্ছা, এই কোশ্চেনটা হয়তো আমার দ্বারা ডবল রিপিট হয়ে গেছে, পরেরটাতে আসছি। স্টাডি দি ফলোইং ডেটা কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দি ফলোইং কোশ্চেন। একই রকম অ্যাপেয়ার্ড আর এটার, in which of the given years the number of candidates appeared from state P has maximum percentage of qualified candidates, qualified candidate এর পার্সেন্টেজটা বেশি কোন ইয়ারে, তাহলে সবগুলো বের করতে হবে আমাকে এখান থেকে এক এক করে। এখন 1997 এ 780 জন অ্যাপেয়ার কোয়ালিফাই হয়েছিল 6400 এর মধ্যে, তাহলে এটাকে পার্সেন্টেজে যদি কনভার্ট করো তাহলে এইটা দাঁড়াচ্ছে 780/64। 1998 এ যদি করো তাহলে 1020 জন পাস করেছিল 8800 মধ্যে, পার্সেন্টেজে কনভার্ট করলে 1020/88। 1999 এ যদি বলি তাহলে 890 জন কোয়ালিফাই করেছে 7800 মধ্যে, তার মানে 890/78। আর তারপরে আছে কি 2000 সালে গিয়ে দেখা যাচ্ছে 1010 জন 8750 এত এর মধ্যে, একটা জিরো কাটলাম, আর 5 দিয়ে করলে 5 1 5, 5 7 35, 5 5 25, 5 2 10, 5 3 15, 2 গেল 5 5 25, 202, আর কাটলাম না, 404/35 আমার এখানে থাকলো। আর 2001 সালে যদি আমি বলি পি থেকে, তাহলে 1250 জন নিচে 9750 ইন্টু 100%, একটা জিরো 5 1 5, 5 9 45, 5 5 25, 5 2 10, 5 3 15, 5 9 45, 5 25 250, আর কাটছি না, 500/39।
এবার এগুলোর মধ্যে যেটা বড় ক্যালকুলেট করে দেখতে লাগবে আমাদেরকে। এই ক্যালকুলেশনটা তোমাদেরকে করতে হবে, ভাগ করে নিয়ে দেখবে, দশমিকে দেখো, কাটাকাটি করে দেখো, যেটা বড় হবে সেটাই অ্যান্সার। তো আমি এগুলো ক্যালকুলেশনগুলো ভাগগুলো সব করেছি। এটা 12.18, 11.5, 11.4, 11.5, এটা 12.8 হয়ে যাচ্ছে। তাহলে ম্যাক্সিমাম যদি বলা হয় তাহলে কিন্তু 2001 সাল হয়ে যাচ্ছে ম্যাক্সিমাম। একটু তাও চেক করে নিও তোমরা ক্যালকুলেশনটা। The difference between a two-digit number and the number obtained by interchanging the position of the digits is 36. What is the difference between the digits of the number? তো ডিজিট গুলোকে যদি আমি এক্স আর ওয়াই মনে করি, এটা এককের ঘর আর এটা দশকের, তাহলে সংখ্যাটা হবে 10x প্লাস ওয়াই। আর এর ডিজিট গুলোকে উল্টে দিলে সেটা হয়ে যায় 10y প্লাস এক্স। এদের বিয়োগ ফলটা আমাকে বলা হচ্ছে 36। 10x এর থেকে এক্স চলে গেলে 9x, 10y থেকে ওয়াই গেলে 9y। তাহলে এখান থেকে 9 কমন নিয়ে ওপাশে কাটা দিলে x মাইনাস ওয়াই 4, অর্থাৎ ডিজিট গুলোর ডিফারেন্স হচ্ছে কত? 4। 4.5 এর বক্স মানে আমাকে বলে দেওয়া হচ্ছে 4 প্লাস 0.5, মানে বেসিক্যালি বক্স বলা হয় এটাকে। বক্সের অর্থ হচ্ছে এর যে ইন্টিগ্রাল পার্টটা শুধু সেটাই নেব 4.0.5, অর্থাৎ সেটা বাইরে আমার কত আসবে? 4 আসবে। ইন্টিগ্রাল পার্টটাই শুধু আমাকে এখানে নিতে হবে। সো সিমিলারলি এখানে আমাদের -4.5 যেটা আছে সেটাকে আমাকে লিখতে হবে -5 প্লাস 0.5, দ্যাট মিনস -5। কেন? দেখো একটা জিনিস মনে রাখবে, আমি যদি বলি বক্স এক্স, তাহলে বক্স এক্স এর মান যেটা হবে, আমি যদি বলি ওয়াই হয়, তাহলে ওয়াইটা কিন্তু এক্স এর থেকে বড় হওয়া চলবে না, এক্স এর থেকে কিন্তু ছোটই হবে, কিন্তু ইন্টিগ্রাল ভ্যালু হবে, কিন্তু এক্স এর থেকে ছোট হবে। তো এখানে -5 কি -4.5 এর থেকে ছোট, কিন্তু ইন্টিগ্রাল ভ্যালু, তো তার থেকে ছোট ইন্টিগ্রাল ভ্যালুটা, এই সংখ্যার থেকে জাস্ট ছোট যেটা ইন্টিগ্রাল ভ্যালু সেটা নিতে হবে, পূর্ণ সংখ্যাটা নিতে হবে, ছোট পূর্ণ সংখ্যাটা। যেমন 4.5 এর থেকে ছোট পূর্ণ সংখ্যা 4, কিন্তু -4.5 এর থেকে ছোট পূর্ণ সংখ্যা কিন্তু ওই দিকে যাবো না, আমরা মাইনাসের দিকে যাব, -5 হবে, সেটা অ্যান্সার। হোয়াট ইজ দি নাম্বার অফ ডিজিটস ইন এটা? এটা বেসিক্যালি কিন্তু 3 এর কিউব, তার কিউব না, ব্র্যাকেট যেহেতু দেওয়া আছে, যদি এরকম থাকতো 3 টু দি পাওয়ার 8টা, তাহলে কিন্তু গল্পটা দাঁড়াতো 27 এর কিউব, কিন্তু এখানে বেসিক্যালি হয়ে যাবে 3 তিরিকে 9। 3 টু দি পাওয়ার 9 মানে কত হয়? 3 টু দি পাওয়ার 5 মানে আমরা জানি কত হয়? 243। 3 টু দি পাওয়ার 5 মানে 243, আর 3 টু দি পাওয়ার 4 মানে 81। এই দুটোকে গুণ করতে লাগবে। এই দুটোকে যখন তুমি গুণ দেবে কত হবে? দেখো 3 1 3, 243, তারপর 8 3 24, 4 হাতে থাকলো 2, 8 4 32, আর 2 34, হাতে থাকলো 3, আর 2 16, আর 3 19, তার মানে 5টা ডিজিট হচ্ছে, এটা হয়ে যাবে অ্যান্সার। The bar graph given shows the sales of books in thousand number from 6 branches of a publishing company during 2 consecutive years 2000 আর 2001। সেলস অফ বুকস ইন 1000 নাম্বারস ফ্রম 6 ব্রাঞ্চেস B1 B2 এগুলো দেওয়া আছে 2000 আর 2001। ওকে, টোটাল সেলস অফ ব্রাঞ্চ B6 ফর দি ইয়ার্স, B6 ফর দি ইয়ার্স, টোটাল মানে হচ্ছে এই দুটোকে যোগ করতে হবে, এটা 70, আর এর পরেরটা এটা হচ্ছে, তো এটা 70 আর এটা হচ্ছে 80, তাহলে 70 প্লাস 80 মানে হচ্ছে 150। ওকে, আচ্ছা, হোয়াট পার্সেন্ট অফ দি টোটাল সেলস অফ ব্রাঞ্চেস B3 ফর বোথ দি ইয়ার্স? ওকে, B3 কথা যদি বলি, তাহলে এখানে 95 আর এখানে 110, তার মানে 205। এই 205 এর এটা কত পার্সেন্ট সেটা বের করতে হবে। 5 4 20, 5 1 5, 30, তার মানে 3000, তাকে 41 দিয়ে ভাগ দাও। 7 4 8, 8 4 বেশি হয়ে যাবে, 7 দিয়ে করি, 7 1 7, 7 4 8, 7 এর পরে 3 10, 13 130 হলো। 7 দিয়ে দেখা যাচ্ছে, তাহলে 3 দিয়ে করি, 3 1 3, 3 4 12, 123, মানে 73 পয়েন্ট সামথিং, অর্থাৎ এটা হয়ে যাবে আমাদের উত্তর। What was the difference between the average amount invested in raw materials during the given period and the average value of sales of finished goods during the period? দুটোর মধ্যে ডিফারেন্স, এগুলো সবগুলোর গড় আর এগুলো সবগুলো গড়ের ডিফারেন্স, তাহলে আগে যোগ করতে হবে। তাহলে এখানে হচ্ছে আমার 120, 225, 375, তারপরে হচ্ছে 330, 525 আর 420, এদেরকে যোগ করব। 5 5 10 5 15, হাতে থাকলো 1, 2 2 4 আর 1 5 3 8, আর সাথে 15 2 17 2 19, হাতে থাকলো 1, 4 আর 5 5 10 3 13 3 16 2 18 আর 19, 1995। অ্যাভারেজ বের করতে হবে, তাহলে 5 দিয়ে ভাগ দিতে লাগবে। 5 3 15, 4 গেল 49, 5 নং 45, 5 নং 45, 399। এখান থেকে যদি করি তাহলে 300 দিয়ে 500, 500 1000, 1400, আর 6 2000, 2460।
তাকে যদি 5 দিয়ে ভাগ দিই, 5 4 20, 5 9 45, 5 2 10, এদের ডিফারেন্স করো 492 আর 399, তাই হয়ে যাবে 93, তাই তো আসছে। সরি, একটা ভুল আমি করে ফেলেছি এখানটায়, সেটা হচ্ছে 5 দিয়ে না 6টা আছে, 6 দিয়ে ভাগ যাবে, একটু ভুল হয়ে গেছে, সরি ফর দ্যাট, একটু কারেকশন করে নি। 6 দিয়ে যদি এটাকে আমাদের ভাগ যায়, 6 3 18, 1 যাবে, তো পুরোপুরি মিলবে বলে মনে হচ্ছে না, যাই হোক 6 3 18 আবার হবে, 1 যাবে 15, 6 2 12, আর 3 হলে 6 5 30, তাই না? আর এটাকে 6 দিয়ে ভাগ দিলে 6 4 24, 410, তাহলে 410 থেকে 332.5 যদি বাদ দেওয়া যায়, 2 আর 3 এর পরে 7 10, 3 আর 4 এর পরে 7 11, 77.5, এটা হয়ে যাবে উত্তর। এখানেও বার চার্ট, এটা লাইন গ্রাফ একটু আগে করলাম। ইফ দ্য ইম্পোর্টস ইন 1998 was 250 crores and the total exports in the year 1998 and 1999 together 500 crore, then the imports in 1999 কত? তো 1998 এর ইম্পোর্ট বলা হচ্ছে 250 করোড়, আমরা 1998 এর ইম্পোর্ট এক্সপোর্টের যে রেশিও সেটা দেখছি 1.25 দেওয়া আছে রেশিওটা, মানে বেসিক্যালি 125/100, 5/4, ইম্পোর্ট 5 হলে এক্সপোর্ট হচ্ছে 4, আর আমাকে ইম্পোর্ট দেওয়া আছে কত? 250 কোটি। তাহলে 5 এর মান যদি 250 কোটি হয়, তাহলে 5 50 200টা 200 হয়ে যাবে, তাহলে আমার 200 করোড় সেটা হয়ে যাবে এক্সপোর্ট। কবেকার এক্সপোর্ট হলো? 1998 এর এক্সপোর্ট আমি পেলাম। আর আমাকে 1998 আর 1999 টোটাল এক্সপোর্ট বলছে 500 কোটি। তাহলে 500 এর থেকে 1998 এর এক্সপোর্ট বাদ দিলে আমি 1999 এর এক্সপোর্ট পেয়ে যাচ্ছি 300 করোড়। আর 1999 এর আবার ইম্পোর্ট ইনটু এক্সপোর্টের রেশিওটা দেওয়া আছে 1.4, মানে 14/10, মানে 7/5। এক্সপোর্ট আমি পেয়ে গেলাম 300, 5 6 30 60, 6 7 42, 420, তার মানে 1999 এর ইম্পোর্ট আমি পেয়ে গেলাম 420। আমাকে কি বলছে? দেন দি ইম্পোর্টস ইন 1999, সেটা হয়ে যাবে 420 কোটি। হোয়াট ফ্র্যাকশন অফ অ্যান আওয়ার ইজ এ সেকেন্ড? 1 ঘন্টার কত ভাগ হচ্ছে সেকেন্ড? 1 ঘন্টা মানে হচ্ছে আমরা জানি 3600 সেকেন্ড, তার 1, তাহলে 1/3600। আবার দেখো এটাই দেওয়া আছে সেলস অফ বুক সেটটা। হোয়াট ইজ দ্য রেশিও অফ টোটাল সেলস অফ ব্রাঞ্চ B2 ফর বোথ দি ইয়ার্স? B2 এর টোটাল সেলস হচ্ছে কত? এখানে 65 আর 75, তার মানে 70 30 140। ওকে, আর কি বলছে? টু দি টোটাল সেলস অফ ব্রাঞ্চ B4 এর টোটাল সেলস হচ্ছে কত? 95 আর 5 180, তাহলে 2 7 14, 2 9 18, 7:9, এটা গেল 191। 192 কি দেওয়া আছে? এই যে এটা হচ্ছে দেখো 15%, এটা আছে দেওয়া 20%, এটা 25, তাহলে বাকিটা হয়ে যাবে কত? 25 5 30 40 50 60 40% হয়ে যাবে এটা। ও সরি, এখানে আরো আছে, সরি, এখানে আমার আছে এটা 10%, এটাও 10% দেওয়া আছে, এই যে 10%, তাহলে 25 আর 15 তো হয়ে গেল 40, 50 আর 70 80 হয়ে গেল, তাহলে এটা 20%। ঠিক আছে। ইফ ফর এ সার্টেন কোয়ান্টিটি অফ বুকস, এটা কি বলছে? ভ্যারিয়াস এক্সপেন্ডিচার, এটা বই পাবলিশ করতে বিভিন্ন খরচ, প্রিন্টিং কস্ট, প্রমোশন এটসেট্রা। দি পাবলিশার হ্যাজ টু পে 30,600 অ্যাজ প্রিন্টিং কস্ট। প্রিন্টিং কস্ট বলছে 20%, তাহলে 20% এরই মান হচ্ছে 30,600 টাকা। দেন হোয়াট উইল বি দি অ্যামাউন্ট অফ রয়্যালটি পেইড টু দি বুকস? তো রয়্যালটি কোথায় আছে? 15% হচ্ছে রয়্যালটি, তাহলে 15% এর মান কত? পার্সেন্ট কাটি, 0 0 কাটা গেল, 2 দিয়ে কাটলে 2 15 তে 30, মানে 1530 ইন্টু 15, 15 0 0, 15 3 45, হাতে থাকলো 4, 15 15 225, আর 4 229, 22,950 টাকা, এটা হয়ে যাবে উত্তর। The ratio of the number of white balls in a bag to the that of black balls. White ball আর black ball এর রেশিও হচ্ছে 1:2. If 9 gray balls are added, যদি এর 9টা গ্রে বল অ্যাড করে দেওয়া যায়, then the ratio of white, black and gray হয়ে যাবে 2:4:3। তাহলে how many black balls were in the bag? আগে কতগুলো ব্ল্যাক বল তার মধ্যে ছিল? তো আমি কি করছি? 9টা গ্রে বল অ্যাড করছো, তাহলে 3 এর মানই হচ্ছে 9টা। 3 এর মান যদি 9 হয়, তাহলে 1 এর মান হচ্ছে 3, 3 তিরিকে 9, তাহলে 3 4 12, 3 2 6, তাহলে ব্যাগের মধ্যে বর্তমানে হোয়াইট বল 6টা আছে, ব্ল্যাক বল 12টা আছে, আর এটা আছে 9টা। তা আমাকে, আর পূর্বে এইটা 1:2 রেশিওতে ছিল, তাহলে এই দুটো তো চেঞ্জ হয়নি না, এই দুটো তো আমার যা ছিল তাই, মানে মোট তো 18ই হওয়া উচিত। তাহলে 3 এর মান হচ্ছে যদি 18 হয়, তাহলে 1 এর মান কত? 6,
তাহলে স্টার্টিং এ হোয়াইট বল ছিল 6টা আর ব্ল্যাক বল ছিল 12টা, পরও তাই থাকবে 6টা আর 12টা। তো অর্থাৎ এটার আমাদের কোনো প্রয়োজনই পড়বে না, 6টা 12টা। তো এখানে বলছে হাউ মেনি ব্ল্যাক বলস ওয়্যার ইন দি ব্যাগ, অর্থাৎ পূর্বের যেটা গল্প আমাদের ওটা লাগবে না, আমাদের এটা দিয়ে কাজ হয়ে যেত। ঠিক আছে, চলো দেখিনি পরেরটা। এটা আমাদের 6 হবে। হ্যাঁ সরি 6 কেন বলছি, ব্ল্যাক বল বলেছে তো, এক মিনিট। হাউ মেনি ব্ল্যাক বলস ওয়্যার, তো ব্ল্যাক বল তো 12টা ছিল, হোয়াইট বল ছিল 6টা, ব্ল্যাক বল 12টা ছিল। আচ্ছা, এ রিডাকশন অফ 20% in the price of strawberries enables a person to purchase 12 more for receptive। তো 20% প্রাইসের কমে গেছে, 20% মানে 1/5, আগে 5 টাকা দাম থাকলে এখন 4 টাকা দাম হয়ে গেছে। তাহলে ব্যবহারটা কি হবে, 4-এর থেকে 5 একটু বাড়বে, 1 ইউনিট বাড়বে। তাহলে ওটাই বলছে 12টা বেশি কিনতে পাওয়া যায়, 12 পিস বেশি পাওয়া যায় স্ট্রবেরি। তাহলে এখন 1-এর মান 12, 1-এর মান যদি 12 হয়ে যায় তাহলে 5-এর মান কত, 60টা। তার মানে তুমি এখন সেম পরিমাণ টাকা দিয়ে 60টা পাচ্ছ, যেখানে আগে 12-4 48টা পাচ্ছিলে, 12টা বেশি পাচ্ছ 15 টাকাতে। কত টাকাতে, 15 টাকাতে। তাহলে বলছে হোয়াট ওয়াজ দি প্রাইস অফ 16 স্ট্রবেরিজ বিফোর রিডাকশন অফ প্রাইস, পূর্বের দাম বের করতে বলেছে। তাহলে পূর্বে আমি দেখলাম 48টা স্ট্রবেরির দাম ছিল 15 টাকা, তখন আমি 48টা পেতাম 15 টাকাতে। তাহলে একটার দাম ছিল নিশ্চয়ই 15/48, তাহলে 16টার দাম ছিল নিশ্চয়ই 15 × 16/48, তার মানে 5 টাকা। তার মানে পূর্বে 5 টাকা দাম ছিল 16টা স্ট্রবেরি। দ্য ইউনিটস ডিজিট প্রেজেন্ট ইন দি প্রোডাক্ট, এর মধ্যে এককের ঘরের অঙ্ক কি হবে, 4-8 32, 2 হলো, 2-7 14, 4 হলো, 4-3 12, 2 হলো, অর্থাৎ এককের ঘরের অঙ্কটা 2 আসবে। দ্য 10th দ্য ডিজিট ইন দি ইউনিট প্লেস, এটা তো তাহলে 81 82 83 84 85 86 করতে করতে যাচ্ছে। একটা গল্প দেখো, এর মধ্যে কোথাও না কোথাও 85 আসবে, 5 আর 2 এ গুণ করলে তো যেই 0 হয়ে গেল এককের ঘরের অঙ্কটা, তারপরে আর যাই গুণ হোক না কেন এককের ঘরের অঙ্ক কিন্তু 0ই পাওয়া যাবে। ইফ এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স বাই সি, যেখানে সি নট ইকুয়াল টু 0, তাহলে এটার মান কি হবে, সি এফ অফ এক্স। সি এফ অফ এক্স মানে কি, এফ অফ এক্স মানে তো হচ্ছে এক্স বাই সি। আচ্ছা, এফ অফ এক্স আবার আছে, ওটাও এক্স বাই সি মাইনাস 1/c, সি সি কাটা গেলে এক্স হলো, এখানে এক্স এক্স কাটা গেলে 1/c মাইনাস 1/c 0, অর্থাৎ ভ্যালুটা হলো এক্স। তো এই 200টা প্রশ্ন ছিল, যেগুলো হচ্ছে 200টা মানে 200 অব্দি পৌঁছে গেলাম আমরা শুধু ম্যাথের গুলোকে নিয়ে। মাঝখানে যেগুলো রিজনিং বাদ রেখেছি, মোটামুটি 35 প্লাস সামথিং রিজনিং এর প্রশ্ন আছে, যেটা আমি নেক্সট পার্ট নাম্বার 5 এর মাধ্যমে কাল বা পরশু 1-2 দিনের মধ্যে তোমাদেরকে প্রোভাইড করে দেবো। তাহলে 2020 মেইনসের টোটাল সলিউশনটা ম্যাথমেটিক্স মানে পেপার 6 এর সলিউশন তোমরা একসাথে এখানে পেয়ে যাবে। তোমরা যদি আরো ডিটেইলে প্র্যাকটিস করতে চাও, প্রিভিয়াস ইয়ারের থেকে কিন্তু অনেকগুলো রিপিট হয়েছে, ম্যাথ রিজনিং মিলে 4-5টা কোশ্চেন আমি চোখের সামনে দেখতে পাচ্ছি রিপিট হয়েছে, এবং সেগুলো আমি পরে বলবো কোনগুলো রিপিট হয়েছে। এই জন্য প্রিভিয়াস ইয়ারটা করে যেও। তার জন্য যদি তোমরা একদম 2001 এর প্রিলিমিনারি থেকে 2020 প্রিলিমিনারি অবধি, 2000 মেইনসের 14 থেকে 2019 অবধি, এবং 2020ও অ্যাড হয়ে যাবে, আর এখানে 2021 এর প্রিলিমসও অ্যাড হয়ে যাবে পরবর্তীতে। যদি এগুলো প্র্যাকটিস করতে চাও, চ্যাপ্টার ওয়াইজ রেকর্ডেড ভিডিও সলিউশন অফ অল কোশ্চেন্স, মানে চ্যাপ্টার ওয়াইজ কালেক্ট করে দিয়েছি আমি সব প্রিভিয়াস ইয়ারের WBCS এর আসা প্রশ্নগুলোকে ম্যাথের থেকে। তাহলে এটাকে তোমরা পারচেস করে কোর্সে এনরোল করতে পারো। এর জন্য তোমাদেরকে স্মার্ট ম্যাথস অ্যাপটা ডাউনলোড করতে হবে প্লে স্টোর থেকে। এই লোগোটা দেখে নেবে, এই লোগোটা যেটা অ্যাপে আছে সেটা ডাউনলোড করো, সেখানে রেজিস্টার করবে অ্যাজ এ স্টুডেন্ট। রেজিস্টার করার পরে এটাকে তোমরা পেমেন্ট করে পারচেস করতে পারবে। 6 মাস অবধি তোমাদের কাছে ভিডিওগুলো থাকবে। এখন আমি অনেকগুলো অলরেডি 6-7টা চ্যাপ্টার অ্যাড করে দিয়েছি, ধীরে ধীরে এটা আপডেট হতে থেকে চলছে। তো তোমরা চাইলে প্র্যাকটিস করতে পারো, আপকামিং পরীক্ষাগুলোতে হেল্প পাবে তোমরা। আজকে ভিডিওতে এইটুকুই থাকছে, নেক্সট 1-2 দিনের মধ্যে বাকি পার্টটাও তোমাদের দিয়ে দেবো। তারপর আমাদের যে ক্লাসেসগুলো অন্য চলছিল সেগুলো চলতে থাকবে। আজকে ভিডিওতে এইটুকুই, নেক্সট ভিডিও দেখা হবে। গুড বাই, টেক কেয়ার, এন্ড অলওয়েজ কিপ প্র্যাকটিসিং।